হান্নান মাসুদ যে কথাটা রেজাউল করিম রনি এখানে বলল যে চুপ্পুর ভূমিকা আসলে শাহাবুদ্দিন চুপ্পুর ভূমিকাটা প্রাতিষ্ঠানিক ভূমিকা। আমরা অনেক আগে থেকে যখন থেকে শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের তাকে অপসারণের দাবি শুনছি তখন থেকে আমরা কিন্তু জানি যে বিএনপি নির্বাচনের দাবি দিচ্ছিল, নির্বাচনমুখী একটি দল নির্বাচনের জন্যই কথা বলছিল। আর ব্যাপারটা যদি এরকম হয় যে বিএনপি আসলে স্থিতিশীলতা চেয়েছে নির্বাচনের জন্য এবং এখনও পর্যন্ত স্থিতিশীল দেশের স্থিতিশীল পরিস্থিতি যাতে থাকে সেজন্য তারা এই অপসারণটা চাইছে না, পক্ষান্তরে আপনারা যেভাবে চাইছেন যে এখনই সরাতে হবে, সরালে এবং না সরানোর মধ্যে এমন কি বিশাল বিভেদ কি তফাৎ আমি একটু আপনার কাছে শুনবো। আরেকটি কথা সেটা হলো যে আপনারা জামাত সহ যেভাবে এই প্রেসিডেন্টের অপসারণ নিয়ে কথা বলছেন, তিনি ভাষণ দিলে থাকা যাবে না, ওয়াকআউট করছেন, প্ল্যাকার্ড হাতে নিচ্ছেন, কিন্তু জামাত নেতার কথাও আমরা জানি যে তারা যেমন আব্দুল্লাহ আমান আজমির কথা বলে তিনি নিজের বই উপহার দিতেও তো এই চুপ্পুর সাথে দেখা করেছিলেন। তাহলে এই দ্বিচারিতা কেন? দেখেন, প্রথম হচ্ছে আব্দুল্লাহ আমান আজমি কেন গিয়েছেন এটার উত্তর উনি ব্যক্তিগতভাবে দিবে। উনি কোনো আমাদের 11 দলীয় জোটের পক্ষ থেকে যান নাই। এবং তখন 11 দলীয় জোটও গঠিত হয় নাই। আর হচ্ছে চুপ্পু প্রতিষ্ঠান, আমি বলি হচ্ছে এটা প্রতিষ্ঠান না, এটা হচ্ছে মুকুট, আসন যেটা, এই রাষ্ট্রপতিটাই হচ্ছে আমার বাংলাদেশের মুকুট, এটা মাথায় রাখতে হয়। সেই মুকুটটা আমি বিষাক্ত মুকুট আমি মাথায় এতদিন টানবো কেন? আপনার ব্যাখ্যা দিতে পারেন। উনি কয়েকবার শপথ লঙ্ঘন করার পরও, রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘন করার পরও উনি এখন এই পদে রাখতেই হবে কেন? এটা জাস্ট একটা খেলা। এখানে বিএনপির মন চাইছে তাকে রাখতে হবে, বা হচ্ছে কোনো ধরনের একটা চুক্তি হয়েছে যে আপনাকে রাখবো, এরকম একটা ইস্যু হইতে পারে। এর বাইরে কোনো কারণই নেই। বিএনপি বলছিল যে হচ্ছে সরকার গঠন হলে তারা তাদের মতো রাষ্ট্রপতি নির্বাচন করবে, তারা চুপ্পুকে কেন রাখবে, তার আগ পর্যন্ত তারা মানবে না, রাষ্ট্রের স্থিতিশীলতার কথা বলছে। কিন্তু আসলে হচ্ছে তারা রাষ্ট্রের স্থিতিশীলতা কেমন চাই সেটা আমরা গত 1-1.5 বছরে দেখেছি। এটা নিয়ে আমি বড় কথা বলতে চাচ্ছি না, আমি স্পেশালি চুপ্পুর ব্যাপারটাকে এভাবে বলতে চাচ্ছি। চুপ্পুকে আমি এমন প্রতিষ্ঠান যেটা বাংলাদেশের মুকুট হিসাবে কাজ করতে চাই, সেই মুকুট আমি চুপ্পুর মতো যে রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘন করে, যে হচ্ছে শেখ হাসিনার রাষ্ট্রপতি হয়ে শেখ হাসিনার ফাদরে সালাম করার আফসোস যায় না, যে হচ্ছে গণহত্যার সময় কোনো ধরনের বক্তব্য রাখতে পারে না, ভূমিকা রাখতে পারে না, আজ পর্যন্ত সে অফিসিয়ালি রাষ্ট্রের প্রধান হিসেবে যেটা রাষ্ট্র কর্তৃক যে হত্যা করেছে এটা নিয়ে কোনো ক্ষমা চাওয়ার প্রয়োজন মনে করে নাই। যে গণঅভ্যুত্থানে ভূমিকা রাখতে পারেন এরকম অনেককে আমরা না আমি গণঅভ্যুত্থান থেকে উত্থিত সরকারে আমরা দেখেছি, আমি যে কথাটা বলতে চাচ্ছি ও হাসিনা প্রোডাক্ট, ফ্যাসিস্টের প্রোডাক্ট। আমি কেন এই ফ্যাসিস্টের প্রোডাক্ট এই 20টাকে আমি টানবো কেন? কতদিন টানবো? আমরা তো অলরেডি দেখেছি সে যখনই সবল মারার সুযোগ পেয়েছে, কিন্তু সেটা একদম প্রথম দিনই আমি বলি আজকের দিনটা ঐতিহাসিক দিন, অনেক অনেক ত্যাগের পরে আপনার সংসদীয় গণতন্ত্র ফিরে আসলো, প্রথম দিন শুরু হলো আজকের দিনে। কেন এটা? যখন অন্তর্বর্তীকালীন সরকার পদত্যাগ করলো, নতুন সরকারের কাছে ক্ষমতা বুঝিয়ে দিল, তখন সে এবার অন্তর্বর্তীকালীন সরকারের সমীকার গোপনীয়তা লঙ্ঘন করলো। কালকে যদি হচ্ছে বিএনপি পদত্যাগ করে, তাহলে পরশুদিন সে বিএনপি সরকারের গোপনীয়তা লঙ্ঘন করবে? এটা তো হতেই পারে। তাহলে আপনি কেন হচ্ছে তাকে নিয়ে এতদিন টানবেন? আমরা ডিরেক্টলি আমরা বলতেছি ও অভিশংসনের মতো অপরাধ করে ফেলছে, যে অপরাধ করছে আমরা চোখে দেখতেছি, বিএনপি দেখতেছে না, নাকি হচ্ছে তার সরকারের গোপনীয়তা? এটা কি শুধুমাত্র সরকার বা সরকার কি রাষ্ট্রীয় গোপনীয়তা ভ্যারি করে? ঠিক আছে, আমরা আসবো। অভিশংসনের মতো অপরাধ করেছে আপনি বলছেন, আমরা এরপর আরো কিছু কথার উত্তর দিতে হচ্ছে, তো হ্যাঁ আরো কিছু কথার উত্তর দিতে হচ্ছে। তো আসছে হচ্ছে বিএনপি মনে চাইলে, বিএনপি যেই জুলাই সনদে স্বাক্ষর করেছে সেই জুলাই সনদ গণভোটে যায় নাই, রেজাউল করিম ভাই বললেন, কিন্তু বিএনপি এই জুলাই সনদকে মেনে নিয়েই যে অধ্যাদেশ হয়েছে অধ্যাদেশের উপরই ভোট চাইছে। বিএনপি প্রধান ভোট চাইছে গণভোটে, কোন অধ্যাদেশের উপর চাইছে? এটা অবৈধ অধ্যাদেশের উপর ভোট চাইছে, নাকি বলে দিছে যে হচ্ছে আমি অধ্যাদেশের এই অংশের উপর ভোট চাইতেছি, বাকি অংশের উপর ভোট চাইতেছি না? উনি ডিরেক্টলি গণভোটে চাইছেন, তার মানে উনি এই অধ্যাদেশ মেনে নিয়ে এই পূর্ণ অধ্যাদেশের উপর ভোট চাইছেন। এরপর কেন এটা মানতে এখন সমস্যা কোথায়? উনি কি তখন বলতে পারেন যে এখানে এই জায়গায় ঝামেলা আছে, এই অংশটাতে সমস্যা আছে, এই অংশটা আমরা পরবর্তীতে ক্ষমতায় আসলে আমরা এই অংশটা পরিবর্তন আনবো, আপনারা হ্যাঁ দেন বানাতেন, বলতে তো পারতেন। উনি পুরোটাকে জাতির সাথে একটা তামাশা করেছেন। বাংলাদেশের মানুষ 69% মানুষ বিএনপি সহ বিএনপি জামাত এনসিপি সবাই একসাথে প্রচার করেছে গণভোটের পক্ষে হ্যাঁ, এবং যে অধ্যাদেশ হয়েছে সেই অধ্যাদেশের উপর হ্যাঁ চাইছেন গণভোট। কারণ গণভোটটা হয়েছে এই অধ্যাদেশের উপর। আপনি এই অধ্যাদেশের উপর মানুষ যখন 69% মানুষ যখন ভোট দিয়ে দিচ্ছে, আপনি তখন এই গণরায়কে নিয়ে তামাশা করতেছেন, বলতেছেন যে হচ্ছে এটা এই অংশ বৈধ, এই অংশ অবৈধ, এটা আমরা এভাবে করতে হবে সেভাবে করতে হবে। বিএনপি কে ভোট দিয়েছে 41%,
বিএনপিকে ভোট দিয়েছে 41% মানুষ, গণভোটে ভোট দিয়েছে 69% মানুষ। আপনি ঠিক আছে। তাহলে কোনটাকে আপনি কিন্তু আগে এখন রাখতেছেন? আপনাদের দল থেকে জোট থেকে তো বলা হচ্ছে পুরোটাই ইলেকশন ইঞ্জিনিয়ারিং, তাহলে গণভোট ইলেকশন ইঞ্জিনিয়ারিং কেন, সেই প্রশ্নটাও সামনে এখন অনেকে তুলতে না, পারবে, না, সেই সুযোগ আপনারা আপনি করে যখন দিচ্ছেন। হচ্ছে এই নির্বাচনে সূক্ষ্ম কারচুপির কথা বলুক, যেটা বলুক, সবাই এখন সংসদে গিয়েছে, মানে এটাকে মেনে নিয়ে গেছে। এটা মেনে নিয়ে আপনি বাকি অংশ মানবেন না, এটা মানে স্বেচ্ছাচারিতা করতেছেন। আমরা 90 এর গণঅভ্যুত্থানের কথা বলে যাই নাই। 90 এর গণঅভ্যুত্থানে 3 জোটের রূপরেখা ছিল, 3 জোটের রূপরেখা 91 যে নির্বাচিত হবে সেই এটা পূর্ণ করার, এটা পরিপূরণ করার কথা ছিল। কিন্তু 91 থেকে 96 যেতে না যেতে 94 সালে কি ধরনের সংঘাত হয়েছে আমরা তো ভুলে যাই নাই। বিএনপি কি এখন একই ভাবে 90 এর মতো সেই রকম পুনরাবৃত্তি করতে চাচ্ছে কিনা, আপনি কি বলতে চাচ্ছেন এটা আমরা